ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার নিফটি নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে আজকের দিনে কীরকম 2.68% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে নিফটি। আজকের দিনে কিন্তু কোনো এক সময় নিফটি 3%-এর নিচে চলে এসেছিলো, সেখান থেকে 3%-এর নিচে প্লাস বলতে পারেন 24,000-এর যে মেজর সাপোর্ট লেভেল সেটাকে ক্রস করে নিচে চলে এসেছিলো। অবশেষে ক্লোজিং 24,000-এর ওপরে দিয়েছে, কিন্তু স্যার দেখা যাচ্ছে নিফটি কালকেও কিন্তু ভালো একটা গিরাবট দেখাতে পারে। কেন, কোন বেসিসে বলছি, ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো স্যার আরেকটা ট্রেডিং সেশনের জন্য কিন্তু প্রস্তুত হয়ে যান এরকম রক্তবর্ণা দেখার জন্য। স্যার ডাউকে দেখলে দেখা যাবে, দেখুন ডাউ জোন্স যেটা ইউএসের মার্কেট আজকে দিনে ওপেন হয়েছে এবং যেখানে ওপেন হয়েছে সেখান থেকে কিন্তু নিচেই এসছে, দেখুন কন্টিনিউয়াসলি নিচে এসছে। তো স্যার ডাউকে দেখলে দেখা যাবে ডাউ কিন্তু এখন চলছে কত 2.77% ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে, প্রায় 1100 পয়েন্ট কিন্তু নিচে ডাউ চলছে। স্যার ন্যাসড্যাককে দেখলে দেখা যাবে, দেখুন ন্যাসড্যাক 3.88% এখনও ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। ন্যাসড্যাক কিন্তু ওপেন হয়েছিল অনেকটা নিচে, 5%-এর ওপরে কিন্তু ডাউন খুলেছিল, তো এখন অলমোস্ট 4%-এর কাছাকাছি কিন্তু মুভমেন্টটা দেখাচ্ছে ডাউন সাইডে। তো স্যার ন্যাসড্যাক এতটা নিচে, ডাউ এতটা নিচে, কদিন ধরে শুনতে পাচ্ছিলাম যে কি একটা ফেয়ার কাজ করছে কিসের, রিসেশনের, কোথায়, ইউএসএ। সেটা নিয়ে ডিটেলসে ভিডিও আলোচনা করেছি, তো আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। তার পাশাপাশি কিন্তু আরও দুটো খাতরা দেখা যাচ্ছে টোটাল ওয়ার্ল্ড মার্কেটের জন্যে, বলতে পারেন ইন্ডিয়ান মার্কেটের জন্যে কি আমেরিকার মার্কেটের জন্যে। স্যার নিকি 225 আজকের দিনে দেখলে দেখা যাবে 12%, 12.5%-এর কাছাকাছি কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার নিকি কোথাকার মার্কেট, জাপানের মার্কেট। স্যার জাপানের মার্কেটে এতটা ফল হয়েছে কেন, এটাও কিন্তু মার্কেটকে নিচে আসতে, মানে বলতে পারেন নিচে আনতে সাহায্য করছে জাপানের মার্কেটে বা জাপানের ইকোনমিও। চলুন সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে মন্ডেতে জাপানের মার্কেট সেকেন্ড লার্জেস্ট পার্সেন্টেজ লস ইন এ সিঙ্গেল ডে দেখিয়েছে। তার আগে দেখলে দেখা যাবে কবে হয়েছিল, এটা হয়েছিল কিন্তু 1987 সালে 14.9% পড়েছিল নিকি। তারপরে এইটা আজকেরটা, এবং তারপরে দেখলে দেখা যাবে 2008-এ যখন অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিল, ইউএসএ লেমন ব্রাদার্স কোলাপস করেছিল, তখন 11.4% পড়েছিল। এবং তারপরে দেখলে দেখা যাবে যে 2011 মার্চ মাসে জাপানের যখন কী হয়েছিল, আর্থকুইক হয়েছিল, অর্থাৎ ভূমিকম্প হয়েছিল অ্যান্ড নিউক্লিয়ার মেল্ট ডাউন হয়েছিল, তো তখন 10%, 10.5% মতন পড়েছিল। তো স্যার আজকে পড়ার পিছনে কারণ কি, জাপানের মার্কেট এতটা, কারণ সব মার্কেট মোটামুটি 2-3%, জাপান একদম পুরো 12%। দেখুন স্যার জাপানের যে সেন্ট্রাল ব্যাংক ছিল সেখানে কোনো বেশ 2008 থেকে, সম্ভবত 2008 থেকে তারা কোনো ইন্টারেস্ট রেট ছিল না, অর্থাৎ ইন্টারেস্ট রেট ছিল কি 0। অর্থাৎ আপনি যদি জাপানের কোনো ব্যাংক থেকে লোন নেন তাহলে জাপান কিন্তু কোনো সুদ চার্জ করতো না, ইন্টারেস্ট চার্জ করতো না, অর্থাৎ 0 ইন্টারেস্টে কিন্তু তারা ক্যাপিটাল দিত। তো এইভাবে দেখলে দেখা যাবে বড় বড় ইনভেস্টাররা বা বড় বড় কোম্পানিও কী করছে, যে জাপান থেকে লোন নিয়ে সেই টাকাটা কী করছে, বিভিন্ন মার্কেটে লাগাচ্ছে, সেই ইউএসের মার্কেটে বলুন বা জাপানের মার্কেটে বলুন। কারণ ইদানিংকালে আমরা দেখেছিলাম জাপানের মার্কেটও কিন্তু একটা ভালো পারফরমেন্স করছিল। দেখুন আমরা যদি 6 মাস দেখি তাহলে দেখলে দেখা যাবে এখন দেখাচ্ছে 13%, কিন্তু জাপানের মার্কেট ভালো মুভমেন্ট দেখিয়েছিল। আমরা যদি 1 বছরও দেখি দেখলে দেখা যাবে দেখুন 2% দেখাচ্ছে, কিন্তু চার্ট দেখলে বুঝতে পারবেন যে জাপানের মার্কেটও কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার, তো 0 ইন্টারেস্টে যদি আপনি টাকা কোথা থেকে পান এবং সেই টাকা যদি মার্কেটে লাগান, সেই ইউএসের মার্কেটে বলুন বা জাপানের মার্কেটে বলুন বা যে কোনো মার্কেটে বলুন, সেখানে যা কিছু হবে আপনি কি করলেন, আসলটা দিয়ে দিলেন জাপানের সেন্ট্রাল ব্যাংকে, যেখানে 0 ইন্টারেস্টে আপনি টাকাটা পেয়েছেন। তো তারপরে কি হলো, তারপরে বাদবাকিটা যেটা থাকবে সেটা হচ্ছে আপনার মুনাফা। তো স্যার এই জিনিসটা কিন্তু অনেক দেশের বড় বড় ইনভেস্টার বলুন বা বড় বড় কোম্পানি বলুন করতো বা বিজনেসেও লাগাতো বলতে পারেন। তো এখন দেখা যাচ্ছে কি যে জাপানের হঠাৎ করে
দেখুন এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন যে টোকিও সিন্স দ্য ব্যাংক অফ জাপান বাড়িয়েছে বেঞ্চমার্ক কত ইন্টারেস্ট রেট অন ওয়েনেসডে। তো যেখানে আপনি কি করছেন যে বিনা ইন্টারেস্টে টাকা পাচ্ছিলেন, তো সেই জায়গায় জাপানের ব্যাংক কি করেছে, ব্যাংক অফ জাপান, যে ইন্টারেস্ট রেট বাড়িয়েছে। তো ইন্টারেস্ট রেট যখনই বাড়িয়েছে এবং তার পাশাপাশি ইউএসের একটা অর্থনৈতিক মন্দার কথা শোনা যাচ্ছে, তো স্বাভাবিকভাবেই ইনভেস্টরদের মধ্যে একটা ফেয়ার কাজ করছে, কারণ ইন্টারেস্ট বাড়িয়েছে তাহলে এখানে ইন্টারেস্ট দিতে হবে, এবং একটা অর্থনৈতিক মন্দার কথা শোনা যাচ্ছে ইউএসএ, তো সেখানে মার্কেট ওখানে পড়ছে। তো দুটো জিনিস একসাথে কিন্তু ইম্প্যাক্ট করেছে, যার জন্যে নিকি এতটা বেশি কোলাপস হয়েছে। এবং তার পাশাপাশি যেটা একটু আগে বললাম যে প্রচুর ইনভেস্টর আছে যারা জাপানের থেকে লোন নিয়ে, জিরো ইন্টারেস্টে লোন নিয়ে কিন্তু ইনভেস্টমেন্ট করছে ওয়ার্ল্ডের মার্কেটে বিভিন্ন জায়গায়, সে শেয়ার মার্কেটে বলুন কি আদার্স যে কোনো জায়গায় বলুন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটাও কিন্তু একটা কাজ করছে টোটাল ওয়ার্ল্ড মার্কেটকে নিচে নামানোর জন্য। স্যার আরেকটা কারণ কি, স্যার ইসরায়েল এবং হামাসের মধ্যে যে যুদ্ধ চলছিল সেটা অনেক পুরনো ব্যাপার হয়ে গেছিলো। যখন ফার্স্ট যুদ্ধটা লেগেছিল মার্কেট কিছুটা পড়েছিল। তো এখন নতুন করে শোনা যাচ্ছে কি যে ইরান কিন্তু অ্যাটাক করতে পারে কোথায়, ইসরায়েলে উইদিন কত 24 থেকে 48 ঘন্টার মধ্যে। তো স্যার সেজ রিপোর্ট দেখুন স্যার, এই আর্টিকেল দেখলেও বুঝতে পারবেন যে ইরান কুড অ্যাটাক ইসরায়েল টুডে, এটাও কিন্তু রিপোর্টের মাধ্যমে জানা যাচ্ছে। তো স্যার এটাও কিন্তু একটা কারণ বলতে পারেন যে ওয়ার্ল্ড মার্কেট নিচে আসার পিছনে। তাহলে স্যার প্রথম কারণ কি হলো? প্রথম কারণ হচ্ছে ইউএসএ রিসেশন, তার সাথে সাথে জাপানের হচ্ছে ইন্টারেস্ট রেট বাড়ানো ব্যাংক অফ জাপানের, এবং তার পাশাপাশি এই খবর। তো এই তিনটে খবর কিন্তু একসাথে ইম্প্যাক্ট করছে ওয়ার্ল্ড মার্কেটকে, যার জন্যে কিন্তু মার্কেট কন্টিনিউয়াসলি নিচে আসছে। তো স্যার এবার যদি এই যুদ্ধটা লাগে, অর্থাৎ ইরান এবং ইসরায়েলে যদি যুদ্ধটা লাগে, তাহলে এখানে ইসরায়েলকে সাপোর্ট করছে কে? ইউএস এবং G7 কান্ট্রি, এবং তার পাশাপাশি ইরানকে সাপোর্ট করছে কে? ইরানকে কিন্তু ইনডাইরেক্টলি এখনও সাপোর্ট করে যাচ্ছে কে? রাশিয়া। শোনা যাচ্ছে যে চায়নাও সাপোর্ট করবে। তো এইভাবে কিন্তু দ্বিমেরুকরণের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, যেখানে যুদ্ধ কিন্তু যদি লাগে এবং এই সব দেশগুলো যদি তার সাথে জড়ায়, তাহলে কিন্তু একটা তৃতীয় বিশ্বযুদ্ধেরও সম্ভাবনা দেখা যেতে পারে। তো স্যার এই ফিয়ারগুলো কিন্তু কাজ করছে মার্কেটে। তো তার জন্যে কিন্তু স্যার আজকে এরকম একটা বড় গিরাবাট এখনও পর্যন্ত দেখা যাচ্ছে। স্যার এখন এশিয়ার মার্কেট বন্ধ হয়ে গেছে, তো ইউরোপের মার্কেট খোলা আছে। তো জার্মানির মার্কেট প্রায় 2.5% কাছাকাছি ডাউন রয়েছে, ইউকের মার্কেট 2%-এর ওপরে, এবং ফ্রান্সের মার্কেট কিন্তু 1.5%-এর ওপরে ডাউন রয়েছে। তো এইভাবে দেখলে দেখা যাবে কিন্তু ওয়ার্ল্ড মার্কেট এখনও নেগেটিভ রয়েছে। তবে স্যার আসার কথা এটাই যে গিফট নিফটি আমি যখন ফার্স্ট ওপেন করেছিলাম ভিডিওটা তৈরি করব করে, তখন দেখেছিলাম কিন্তু অনেকটা ডাউন ছিল, 23,700 সামথিং চলে এসেছিল। তো স্যার সেখান থেকে কিন্তু অনেকটা রিকভারি করেছে, এখনও পর্যন্ত দেখা যাচ্ছে গিফট নিফটি কত 24,000-এর ওপরে কিন্তু চলে এসছে। চলুন স্যার লাস্টে আমরা একবার ডাউকে এবং ন্যাসড্যাককে দেখে নিই। দেখুন স্যার ডাউকে দেখলে দেখা যাবে যে ডাউ কী করেছে, যে 2.32% একটুখানি রিকভারি কিন্তু দেখা গেছে ডাউয়ের মধ্যে। এবং স্যার ন্যাসড্যাককে দেখলে দেখা যাবে কিন্তু ন্যাসড্যাক অনেকটা রিকভারি করেছে, 3.39% আপ রয়েছে, মানে ডাউন সাইড রয়েছে ঠিক আছে, কিন্তু আমরা যদি দেখি যেখানে ন্যাসড্যাক 5%-এর ওপরে নিচে চলে এসেছিল, সেখান থেকে কিন্তু অনেকটা রিকভারি করেছে। তো দেখা যাক যে কী করে, যদি রিকভারি করে তো খুব ভালো কথা, তাহলে আমাদের মার্কেট কালকে পজিটিভ খুলতে পারে, বা এতটাও আজকে যেরকম গিরাবাট দেখেছি অতটা গিরাবাট নাও দেখাতে পারে যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায়। তো আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।